ক্যাশ টাকা ব্যাংকে জমা হয়েছে, তো ওটা তো আপনার মানে ক্যাশই দেখাচ্ছে, ওটা ব্যাংকিং ট্রানজেকশন হয়নি। হুম। থ্যাংক ইউ স্যার। হুম। আচ্ছা, তাহলে আমাদের একটা প্রেজেন্টেশন শেষ, আমরা আর একটা প্রেজেন্টেশনে যাচ্ছি, সেটা হলো ট্যাক্স প্ল্যানিং। এটা একটু আমরা আসেন ভালো করে দেখি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কি বলেন? স্যার, একটা কোম্পানিতে আপনার হচ্ছে এমপ্লয়ির নামে চেক দেয়, সেটা ক্যাশ চেক আর কি। এমপ্লয়ির নামে চেক দিয়ে সেই ক্যাশ মানে ব্যাংক থেকে উঠায় মানে ক্যাশ ট্রানজাকশন করে কোম্পানিতে। এই ক্ষেত্রে কি স্যার 6 লাখ তো লাখ এর মধ্যে এটা পড়বে কি? এটা আমি যতটা জানি, অনেকগুলো দুষ্ট প্রাইভেট কোম্পানি, তারা মানে জি স্যার। এমপ্লয়িকে ক্যাশ চেক দেয় স্যালারি। জি একটা স্যার। পার্ট জি স্যার। একটা পার্ট দেয় হচ্ছে ব্যাংকের মাধ্যমে যায়, আর একটা পার্ট হলো ক্যাশে। যেটা ক্যাশে দেয় সেটা দুজনের কেউই দেখায় না, মানে এমপ্লয়ি এমপ্লয়ার হ্যাঁ। কেউই দেখায় না, দুজনে মিলেমিশে চুরি করে। এখন এই যারা মিলেমিশে চুরি করে এদেরকে ধরাটা খুব মুশকিল। মানে কোম্পানিও খরচ হিসাবে দেখায় না ওই ক্যাশ স্যালারিটা। আর যিনি ক্যাশ স্যালারি পেলেন তিনি তো মহা খুশি, ওটা যেহেতু তার ব্যাংকে ঢোকেনি সেটার উপরে ট্যাক্সই দেয় না। এটা বাস্তবতা। এটা এটা আমি যতদিন চাকরি করছি, 30 বছর চাকরি করছি, ততদিন জানতাম না। এখন টেবিলের এই পাশে আসছি, এখন দেখি এগুলো। বুঝতে পারছেন? স্যার স্যার হুম। ওইখানে যে তাহলে তো এটা ইনএডমিসিবল এক্সপেন্স হলো, তাহলে কোম্পানির প্রফিট বেড়ে গেল না? কি ইনএডমিজিবল কি? যখন ক্যাশে স্যালারি দিল তখন তো এটা আর অ্যাডমিসিবল এক্সপেন্স না, আরে ইনএডমিসিবল ক্যাশ এক্সপেন্স। স্যালারি দিয়ে তো সেটা স্যালারি খাতে খরচ দেখায় না, ওইটা তো অন্য সেটাই খাতে বলতেছি। প্রবাহিত করে। আচ্ছা স্যার, অন্য খাতে প্রবাহিত করে। সুতরাং হয় কি, মিয়া বিবি মানে রাজি, কেয়া করে কা কাজী। দুইজনে মিলেমিশে চুরি করতেছে, সুতরাং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এক্ষেত্রে কিছুই করতে পারে না। মানে যে দিচ্ছে সে বলছে যে আমি দেই নাই, যে নিচ্ছে সে বলে না আমি কিছু পাইনি, কারণ এটা তো ব্যাংকেই ঢোকে নাই। আবার স্যালারি সার্টিফিকেট যেটা দিচ্ছে সেটা হলো তার ব্যাংকে যেটা যাচ্ছে ওইটা দিয়েই স্যালারি সার্টিফিকেট হচ্ছে, তো ধরবে কিভাবে বলে? স্যার এনবিআর ব্যাংকে চিঠি দিলে স্যার ব্যাংক স্টেটমেন্ট বের করা যায় না স্যার, যদি ব্যাংক অ্যাকাউন্ট হাইড করার চেষ্টা করে? বুঝি নাই কি ব্যাংক। স্যার ব্যাংকে যদি এনবিআর চিঠি দেয় যে এই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা ওই পার্টিকুলার ব্যাংকে, তো সেক্ষেত্রে কি এনবিআর ধরতে পারে না যে এনবিআর ওই কোম্পানির কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা ওই পার্টিকুলার ব্যাংকে? কারণ আপনি তো ভাই অবভিয়াসলি। কথা কিছু বোঝেনি, খালি পেঁচাইতেছেন আপনি। আপনি স্যার, তো কিছু বোঝেনি। কোশ্চেনটা এটা ছিল না স্যার। স্যার, হুম। স্যার কোশ্চেনটা ছিল স্যার এরকম, কোম্পানি এমপ্লয়ির নামে চেকটা দিচ্ছে, সেই এমপ্লয়ি ক্যাশটা উঠায় নিয়ে এসে কোম্পানির নামে খরচ করতেছে স্যার। সেই ক্ষেত্রে স্যার 36 লাখ টাকার কোনো বেরিয়ার আসবে কিনা স্যার? ব্যাপারটা হচ্ছে ও, এটা। মানে এমপ্লয়িকে চেক দিতেছে, আমি তো বুঝি না, আমি তো মনে করছি তার স্যালারি চেক দিচ্ছে। না স্যার, আপনি তো স্যালারি চেক বোঝা না। বলেন নাই, আপনি তো বলেন নাই যে এমপ্লয়িকে একটা চেক দিচ্ছে যে চিটাগাং যাও, আমার কোম্পানি কাজে এটা মানে জি কোম্পানি স্যার। কাজে পাঠাচ্ছে। হ্যাঁ, জি স্যার। ওটা তো হ্যাঁ, ক্যাশ এক্সপেন্ডিচার, মানে ক্যাশ ক্যাশ চেক এক্সপেন্ডিচার। ক্যাশ। ইয়েস। জি স্যার। এটাই স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ক্যাশ যে কোনো সময় আপনার ক্যাশ চেক আর ক্যাশ এটা এক কথা। জি স্যার। জি স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে স্যার। আমরা আর স্যার কি, আমি এখন ছাড়তে পারবো না। আচ্ছা আচ্ছা আমরা স্যার। এটা শুরু করি, এভাবে করলে আর শেষ হবে না তো। তো জি স্যার, আপনি আগান স্যার, স্যার আপনি আগান। না, আগাবো কেমনি? আচ্ছা শোনেন, এখন কথা হলো, না কোশ্চেন তো অনেক থাকবে, এটা স্বাভাবিক। এখন এত কোশ্চেন একবার অ্যান্সার করার পরে যখন আবার ওই কোশ্চেন হয়, এটা তো মুশকিল এভাবে। আচ্ছা যাই হোক, তো দেখেন এখন আরেকটা প্রেজেন্টেশন দেখাচ্ছি, আমাদের আগাতেও হবে অনেক, কারণ যদি আমরা শেষের দিকের ক্লাসগুলোই হবে বেশি মজার, যখন আমরা পাস্ট কোশ্চেন সলিউশন করব পরীক্ষা পাসের জন্য। আর এখন যেগুলো হচ্ছে এগুলো জানার জন্য। আচ্ছা, ট্যাক্স প্ল্যানিং এটা আমাদের সিলেবাসেরও একটা বড় অংশ। তো আমরা এই ট্যাক্স প্ল্যানিং এর মধ্যে আমরা অনেক কিছু দেখব, এই জিনিসগুলো কিন্তু এটা কন্টেন্টস, সুতরাং এগুলো থাকবে। ইন্ট্রোডাকশনে যেটা বলা হচ্ছে যে জেনারেলি মানে ট্যাক্স পেয়ার যেটা প্ল্যান করে সেটা হলো তার যাতে মানে লিস্ট ইনসিডেন্স অফ ট্যাক্স হয়।
যাতে তার ট্যাক্স সবচেয়ে কম আসে। And tax planning can be defined as an arrangement of one's financial and economic affairs by taking complete benefit of deduction, exemption, allowance, rebate, etc. যেমন আমি ম্যাক্সিমাম রিবেট যেন নিতে পারি যাতে আমার ট্যাক্স কম আসবে, ইত্যাদি ইত্যাদি। ট্যাক্স প্ল্যানিং প্রোভাইডস স্ট্র্যাটেজিস দ্যাট আর সিগনিফিকেন্ট ইন মিনিমাইজিং ট্যাক্সেস। সবকিছুই মানে প্ল্যানিং বলি, যা কিছুই বলি, আলটিমেট উদ্দেশ্য হলো মিনিমাইজিং ট্যাক্স। এ কোম্পানি নিডস টু বি অ্যাওয়ার অফ এনিথিং দ্যাট মাইট ইম্প্যাক্ট ট্যাক্স টু বি পেইড। And business tax planning includes taking advantage of the opportunities of tax relief when possible, tax exemption like charitable contribution ইত্যাদি ইত্যাদি। তাহলে আসেন ট্যাক্স কি? ট্যাক্সের একটা ডেফিনেশন কিন্তু আমাদের আইনে আছে ২-২১ ধারায়। সেখানে বলছে ট্যাক্স মিনস ইনকাম ট্যাক্স and also include penalty, delay interest, simple interest, fees, income surcharge, wealth surcharge. Income surcharge মানে হলো ওই যে টোবাকো সারচার্জ, ওয়েলথ সারচার্জ, ফাইন এক্সেট্রা। এইখানে একটা জিনিস দেখেন, সারচার্জ কত প্রকার ও কি কি? সারচার্জ ৩ প্রকার। ওয়েলথ সারচার্জ, তারপরে এটা ইনকাম অবলিক দিতে হবে এখানে। ইনকাম সারচার্জ মানে ইনকামের উপরে, তো টোবাকো ইনকামের উপরে। ৩ ধরনের সারচার্জ: ওয়েলথ সারচার্জ, টোবাকো সারচার্জ, আর হলো এনভায়রনমেন্ট সারচার্জ। পরিবেশ সারচার্জ, টোবাকো সারচার্জ, তামাক জাতীয় সারচার্জ, আর হচ্ছে সম্পদ সারচার্জ। তা এই ২টা ট্যাক্সের অংশ, বাট এনভায়রনমেন্ট সারচার্জ যেটা, সেটা ট্যাক্সের অংশ নয়, ওটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে? এই গেল মানে হোয়াট ইজ ট্যাক্স। অ্যাকচুয়ালি ট্যাক্সের যে ডেফিনেশন অনুযায়ী ট্যাক্সের এখানে মেইনলি ইনকাম ট্যাক্স, কিন্তু এর সঙ্গে যে পেরিফেরি যেগুলো আছে সেগুলোও কিন্তু ইনক্লুড করবে। এখন কমন প্র্যাকটিস টু সেভ ট্যাক্সেস, ট্যাক্স কিভাবে বাঁচানো যায়, এত টাকা ট্যাক্স দেয়া থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, সেটা ৩ ভাবে হতে পারে: ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স অ্যান্ড ট্যাক্স ইভেশন। ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে হচ্ছে আইনের মধ্যে থেকে মানে কর এড়ায়ে যাওয়া, আর ট্যাক্স ইভেশন হলো কর ফাঁকি। ৩ নম্বর যেটা, সে ডান পাশে, ওটা হলো কর ফাঁকি। তা এখন আসেন কর ফাঁকি। কর ফাঁকি কি? ট্যাক্স ইভেশন কি? ট্যাক্স ইভেডিং, ইন ইভেডিং ট্যাক্স ওয়ান ইজ নোয়িংফুলি ব্রেকিং দ্য ল। সে জেনে শুনে বিষ করেছি পান, মানে জেনে শুনে সে আইন ভঙ্গ করতেছে। মানে দিস হ্যাজ সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল কনসিকুয়েন্স সাচ অ্যাজ স্টিগমা অ্যান্ড গিল্ট and involves confronting different costs since there is a risk of being caught and fined and sent to prison. সুতরাং ভয়ও থাকে, ধরা পড়লে জরিমানা হতে পারে, জেলে যেতে হতে পারে ইত্যাদি। and that's why evasion is illegal. ইভাশন যেটা ফাঁকি, সেটা সম্পূর্ণ অনৈতিক। and it can involve act of commission or omission। এবং অনেক সময় দেখা যায় ইনকাম কমায় দেখাইলাম বা কোনো ইনকাম আদৌ দেখাইলাম না, এই সমস্ত বিভিন্নভাবে কিন্তু মানুষ কর ফাঁকি দিয়ে থাকে। Tax cheating describes deliberate act of non-compliance and does not entail to difficulty of legal proof of tax evasion. And non-compliance is a more neutral term than evasion, since it does not assume that an inaccurate tax return is necessarily the result of an intention to defraud the authorities, the tax authorities, and it recognizes that inaccuracy may result মানে overpayment or underpayment of tax. Inaccuracy হতেই পারে, সুতরাং ওটাও এক ধরনের চালাকি আর কি। ট্যাক্স ইভেশন মিন্স ইলিগালি হাইডিং ইনকাম, অবৈধভাবে ইনকাম হাইড করা, অর কনসিলিং দ্য পার্টিকুলার ইনকাম, অর কনসিলিং দ্য পার্টিকুলার সোর্স অফ ইনকাম, অর ম্যানিপুলেটিং অ্যাকাউন্টস সো অ্যাজ টু ইনফ্লেট দ্য এক্সপেন্ডিচার অ্যান্ড আদার আউটগোয়িংস উইথ এ ভিউ টু ইলিগালি রিডিউস দ্য ট্যাক্স বার্ডেন। বুঝতেই পারতেছেন, হেন্স ট্যাক্স ইভেশন ইজ ইলিগাল অ্যান্ড আনইথিক্যাল। এবং এই ডান পাশে হলুদ একটা দেখেন যে কমন মেথড অফ ট্যাক্স ইভেশন, যে ক্যাশ সেল, নগদ বিক্রি করলে ওইটার কোনো ট্রেস থাকে না। ফলস এক্সপেন্স দেখানো, কনসিলমেন্ট অফ এডিশনাল সোর্স অফ ইনকাম, ফোর্জারি, ডকুমেন্ট ফোর্জারি করে হতে পারে, মেইনটেনেন্স অফ ডুপ্লিকেট রেকর্ড। আগে এগুলো হতো, মানে ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আমরা দেখতাম তো একটা অডিট রিপোর্ট তৈরি করতো, আবার ইনকাম ট্যাক্সে সাবমিট করার জন্য একটা অডিট রিপোর্ট আর একটা ম্যানেজমেন্ট রিপোর্ট, 3টা রিপোর্ট হতো আগে। সেটা হলো ম্যানেজমেন্ট দেখতে চায় যে তার অ্যাকচুয়াল পজিশন কি, কোম্পানির অবস্থা কি, আর একটা ব্যাংকে সাবমিট করে যেটা থেকে ব্যাংক থেকে ভালো লোন নিতে পারে, সেখানে মানে খুব খুলে পাপাইয়া দেখানো হয়। আর ইনকাম ট্যাক্সে যেটা সাবমিট করে ওখানে তো কিছু নাই, লোকসান আর লোকসান। এই ছিল বাংলাদেশের অবস্থা। এখন অন্তত ডিবিসি হওয়ার পরে, ডিআরসি নাকি কি জানি বলে, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম, ডিবিসি, হ্যাঁ ডিবিএস, ডিভিএস, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম, যাই হোক, বা কোড।
So, tax evasion may involve untrue statement, knowingly submitting misleading document, suppression of fact, not maintaining proper accounts of income earned, omission of material fact on assessment, etc. এগুলো তো সব আমরা জানি। এখন আসেন তাহলে ট্যাক্স অ্যাভয়েডেন্স কি? ট্যাক্স অ্যাভয়েডেন্স ইনভলভস এভরি অ্যাটেম্প্ট বাই লিগ্যাল মিনস। পার্থক্যটা দেখেন, ট্যাক্স ইভাশন যেটা এতক্ষণ দেখালাম সেটা কিন্তু মানে ইললিগাল, আর এখন বলছি এটা লিগাল টু প্রিভেন্ট অর রিডিউস ট্যাক্স লাইবিলিটি হুইচ শুড আদারওয়াইজ বি ইনকার্ড বাই টেকিং অ্যাডভান্টেজ অফ সাম প্রভিশন অফ অর ল্যাক অফ প্রভিশন। ইনকাম ট্যাক্সের আইনে পরিষ্কারভাবে বলা নাই, অথবা যেভাবে বলা আছে তাতে আমি বেনিফিটটা নিতে পারি, তা আমি নেব না কেন? আইনের ফাঁক ফোকরের মাধ্যমে আমি যদি কিছু সুবিধা নিতে পারি, সেটা হলো আইন ভঙ্গ করে নয়, বাট আইনের দুর্বলতার সুযোগ নিয়ে আমি যদি কিছু করতে পারি তো অসুবিধে কি আছে? তো it presupposes the existence of alternative, one of which would result in less tax than the other. Tax avoidance is arranging one's affairs as to keep taxes as low as possible. ট্যাক্স যথাসাধ্য কম রাখা। এভরিবডি ডাজ, প্রত্যেকেই করে, রিচ অর পুয়ার সবাই করে, ধনী গরিব সবাই করে, কিন্তু বিকজ কেউ মানে ট্যাক্স বেশি দিতে চায় না। এটা বাস্তবতা। আমি বেশি ট্যাক্স কেন দেব? যদি আইনের মধ্যে থেকে আমি কোনো বেনিফিট পাই, সুবিধা পাই, তাহলে আমি কেন বেশি দেব? যেমন বলতে পারেন যে তাহলে কিভাবে ট্যাক্স অ্যাভয়েডেন্সটা করা যায়? যেমন আমি যদি কিছু শর্ট টার্ম প্ল্যানিং করি, যে আমি কিছু সঞ্চয়পত্র কিনবো, কিছু শেয়ারে বিনিয়োগ করব, ডিপিএস করব, এগুলো করলে আমি একটা ইনকাম ট্যাক্সটা আমি কমাই আনতে পারি। আমি ইনকাম ট্যাক্স রিবেট নিলে আমি ইনকাম ট্যাক্সটা কমাই আনতে পারি। তাহলে আমি কেন নেব না? তাই না? তো এই হলো বিষয়, যে মানে শর্ট টার্ম প্ল্যানিং এর মাধ্যমে আমি ট্যাক্সটাকে অ্যাভয়েড করতে পারি উইদিন দ্য ল। এখন ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ রিডিউসিং অর নেগেটিং ট্যাক্স লাইবিলিটি ইন লিগালি পারমিজেবল ওয়ে অ্যান্ড হ্যাজ লিগাল স্যাংশন। এটা আইনগত কোনো বাধা নেই। আমি আইনের মধ্যে থেকে কম ট্যাক্স দেবো, এটা তো খুবই স্বাভাবিক। আমি বেশি ট্যাক্স কেন দেবো? ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ সাউন্ড ল অ্যান্ড সার্টেনলি নট ব্যাড মরালিটি ফর এনিবডি সো অ্যাজ টু অ্যারেঞ্জ হিজ অ্যাফেয়ার্স ইন সাচ এ ওয়ে দ্যাট দি ব্রান্ট অফ ট্যাক্সেশন ইজ মিনিমাম, অ্যান্ড দিস ক্যান বি ডান উইদিন দ্য লিগাল ফ্রেমওয়ার্ক বাই টেকিং দ্য লুফল অফ দ্য ল। মানে আইনের একটা হয়তো লুফল আছে, যেটার সুযোগে আমি এখন এটাকে মানে নিয়ে নিচ্ছি আর কি। And thus tax avoidance means of traveling within the framework of the law, আইনের মধ্যেই আমি ভ্রমণ করতেছি, and acting as per the language of the law only in the form but murdering the spirit of the law. অনেক সময় আসলে মানে আইনের স্পিরিট তা না, কিন্তু এখন সুবিধা ওইভাবে নিয়ে গেছে এই। and thus acting against the intention of the law and defeating the purpose of a particular legal enactment. এরকম অনেক কিছু হয়। যেমন আপনাকে একটা গল্প বলি। যেমন ধরেন গতবার পর্যন্ত আইন ছিল যে ব্যক্তিগত গাড়ি, ব্যক্তিগত স্বর্ণালংকার, এগুলা যদি আপনার ফাইলে থাকে, এগুলা বিক্রি করে আপনি যে টাকাই পান সেটা করমুক্ত। তো মানুষ কি করত? ধরেন আমার ব্যক্তিগত গাড়িটা ১৬ লাখ টাকায় কেনে। তো এখন আমি বিক্রি করছি ধরেন এটা ২০ লাখ টাকায়। কিন্তু ভাবলাম কি কাগজে পত্রে এটা ৩০ লাখ করে দেই, ৩৫ লাখ করে দেই। আমি যত বেশি দেখাইতে পারি এই বাকি টাকাটার উপরে আমার কোনো ট্যাক্স দিতে হবে না। তো এটা তো আমি এই যে ট্যাক্স এভয়েড করে গেলাম লিগালি, কিন্তু আমাকে ধরতে পারবে না। আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু আসলে তো বুঝেনি যে মার্ডারিং দ্য স্পিরিট অফ দি ল, মানে আইনের স্পিরিট তো তা না। তো এইরকম অনেক ঘটনা আসলে হয় যে দেখে ঠিক আছে, যারা ভালো লয়ার তারা হয়তো এমনভাবে সাজায় দিল যে আপনার ট্যাক্স কমে গেল, বাট মানে মার্ডারিং দ্য স্পিরিট অফ দি ল। যাই হোক, এখন আসেন যে বাংলাদেশে তাহলে কি এই ট্যাক্স ইভাশন, কর ফাঁকি রোধ করার জন্য কি কোনো আইন নাই? মানুষ কি এইভাবে কর ফাঁকি দিয়ে যাবে? না, আইন আছে। সেই আইনগুলো এখানে লিস্ট করে এখানে দেওয়া আছে যে কোথায়, কোথায় কিভাবে মানে এগুলোকে ঠেকানো যায়। তারপরে রিওয়ার্ডেরও বিষয় আছে। এখানে দেখেন ট্যাক্স অ্যাভয়েডেন্স অ্যান্ড ট্যাক্স ইভেশন এর মধ্যে পার্থক্য কি? এতক্ষণ ধরে যা বললাম এটা তো আপনি কিছুটা বুঝতে পারছেন যে একটা লিগাল, একটা ইল্লিগাল। হ্যাঁ? আর হলো মানে ট্যাক্স ইভাশনটা কোনো কিছু অমিট করে গেলে হয় যে আমি একটা আয় দেখাইলামই না। হ্যাঁ? আর ওটাতে হলো যে হয়তো আয়টাকে আমি এমনভাবে শো করলাম যাতে মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়ে বা কোনো কিছু এইভাবে। তো সুতরাং এটা একটা মানে একটা ক্লিয়ার কাট ডিফারেন্স এখানে দেখানো আছে আরকি। এখন আসেন তাহলে ট্যাক্স প্ল্যানিং কি? ট্যাক্স প্ল্যানিং এটা আরো একটু মানে ইসের দিকে মানে কি বলে? উচ্চ মার্গের বিষয় আরকি। Tax planning means dealing with the tax matter of a taxpayer with a view to maximizing the after-tax rate of return on investment after ensuring voluntary tax compliance. For the purpose, each taxpayer has to ensure that proper documents are kept, ইত্যাদি, ইত্যাদি। মানে এটা একটু মানে উচ্চ মার্গের বিষয় ট্যাক্স প্ল্যানিং।
মানে এটা এমনভাবে আমার প্ল্যানিংটা, এবং প্ল্যানিং ২ প্রকার, লং টার্ম, শর্ট টার্ম। এমনভাবে আমার প্ল্যানটা করতে হয় যেন আমার আফটার ট্যাক্স রেট অফ রিটার্নটা বেশি। আমার শুধু ট্যাক্স কম দেওয়াই বিষয় না। ট্যাক্স কম দিতে তো কম দেওয়ার জন্য তো এত প্ল্যান প্রোগ্রামের দরকার হয় না। তো সেটা যেন হয়, এবং মানে এখানে আমরা দেখব সেটা কিভাবে সম্ভব। তো এতে করে হয় কি, ট্যাক্স প্ল্যানিং যদি করতে হয় তাহলে কিন্তু আমাকে প্রপার রেকর্ড রাখতে হবে, ট্যাক্স টিডিএস করতে হবে, এআইটি টাইমলি পেমেন্ট করতে হবে। তারপরে টিডিএস রিটার্নটা টাইমলি প্রতি মাসে ফাইল করতে হবে। ইনকাম ট্যাক্সের নোটিশ কমপ্লাই করতে হবে, এবং লিগ্যাল রেমেডি গুলো আমাকে মাথায় রাখতে হবে। যদি সবগুলো কমপ্লায়েন্স আমি করতে না পারি, তাহলে আমার লিগ্যাল রেমেডি কি হবে, আপিল ট্রাইব্যুনাল, সেগুলো আমাকে মাথায় রাখতে হবে। Tax planning takes maximum advantage of the exemption, deduction, rebate, relief, etc., and other tax concession allowed by the taxation statute, leading to the reduction of the tax liability. And effective tax planning and if tax minimization are different thing. দুইটা এক জিনিস না। মানে আমার ইফেক্টিভ ট্যাক্স প্ল্যানিং আর ট্যাক্স কমানো, ট্যাক্স মিনিমাইজেশন দুইটা ভিন্ন জিনিস। দ্য রিজন ইজ দ্যাট ট্যাক্স মিনিমাইজিং স্ট্র্যাটেজিস মে ইন্ট্রোডিউস significant cost along with the non-tax dimension. Therefore, the tax minimization strategy may be undesirable. After all, a particular easy way to avoid taxes is to avoid investing in profitable venture, and the effective tax planning means not to minimize tax but to maximize after-tax rate of return on asset. এখন ৩টার মধ্যে যদি তুলনা করি, আপনি একটু ভালো করে দেখেন, ট্যাক্স ইভাশন এটা নাইদার লিগাল নর ইথিক্যাল নর ডিজায়ারেবল। ট্যাক্স অ্যাভয়েডেন্স এর কথা বলছে, ইট ইজ লিগাল, বাট ইথিক্যাল কিনা ডিজায়ারেবল কিনা একটু কোশ্চেনেবল আর কি, মনে দ্বিধা লাগে আর কি। বাট ট্যাক্স প্ল্যানিং সব দিক থেকে এটা লিগাল, ইথিক্যাল, ডিজায়ারেবল, অ্যাবসলিউটলি। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার যেমন হচ্ছে ডেপ্রিসিয়েশন এর ক্ষেত্রে, যেমন ফর এন এক্সাম্পল মেশিনারিজ এর ট্যাক্স ডেপ্রিসিয়েশন, রাইট স্যার? আবার আমি অ্যাক্সেলারেটেড একটা বা ইনিশিয়াল একটা ডেপ্রিসিয়েশন নিতে পারি। তো আমি যদি মানে ধরেন আমার যদি একটা ট্যাক্সের বেনিফিট আছে, ফার্স্টে আমার ব্যবসা স্টার্ট করেছি, প্রথম 2-3 বছর আমার ট্যাক্সের কিছু এক্সাম্পশন আছে বা বেনিফিট আছে। আমি যদি ইনিশিয়াল ডেপ্রিসিয়েশনটা না নিই, তাহলে কি স্যার আসলে মানে অথরিটি ইচ্ছে করে কি ইম্পোজ করতে পারে, মানে আমাকে অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারে? কারণ হচ্ছে আমি এটা না, বলছি স্যার এই এটা না, আমি পার্সপেক্টিভে। বলি আপনাকে, এটা এটা হয় কি, মানে ফার্স্ট ইয়ারে একটা মেশিনের উপরে ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন এবং নরমাল ডেপ্রিসিয়েশন আপনি দুইটাই পাবেন, এবং অনলি জি, ফার্স্ট ইয়ারেই পাবেন। কিন্তু ফার্স্ট ইয়ারে এই হিউজ ডেপ্রিসিয়েশন চার্জের কারণে আপনার হয়তো লোকসান আসতে পারে বা প্রফিট কমে যেতে পারে, ঠিকই আছে। রাইট স্যার। কিন্তু ইউজুয়ালি আমরা যেটা ডিপার্টমেন্টে দেখি, এটা না চাইলে কেউ দেয় না। আপনি নিজে থেকে যদি না চান, তাহলে ওকে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এইটা মানে আগ বাড়াইয়া আপনাকে দুইটাই দিবে। দিলে পরে যে সমস্যাটা সৃষ্টি হয়, আপনার শোন জি, ইনকাম থেকে অ্যাসেসড ইনকাম কমে যায়। জি, তো এটা বুঝতে কোনো পারলাম। ডিসিটি এইটা নিতে চায় না, এই পেইনটা নিতে চায় না। কারণ তাকে আবার জবাবদিহি করতে হয়। করদাতা ইনকাম দেখাইছে ৳১০, তুমি ইনকাম করছো ৳৬০, কেন? নরমালি তো ডিসিটির কামই হলো আপনি দেখাবেন ৳১০, এটা টাইনা হেচড়াইয়া করবে ৳১৭। বুঝতে এক্স্যাক্টলি। পারছেন? তো ইয়েস সুতরাং স্যার, ওইটা করতে চায় না। থ্যাংক ইউ স্যার। হুম। এটা হলো ইনকাম ট্যাক্স এর ওই যে ট্যাক্স প্ল্যানিং এর ফর্মুলা। এটা বলা হয় যে এগ্রিগেট ইনকাম থেকে এক্সক্লুশন যতখানি ম্যাক্সিমাইজ করা যায়, তাতে করে জিপি আসবে তারপরে। এরপরে অ্যালাওয়েবল ডিডাকশন গুলোকে ম্যাক্সিমাইজ করা, বললেই ম্যাক্সিমাইজ করা সব ক্ষেত্রে সম্ভব হয় না। এরপরে ট্যাক্সেবল ইনকাম আসবে, এটাকে ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করা। বলতে পারে যে ট্যাক্স রেটকে মিনিমাইজ করা। মিনিমাইজ করা তো ট্যাক্স রেট তো রেট। এটাকে আমরা মিনিমাইজ করে কেমনে? তবে হ্যাঁ, কতগুলো বিষয় আছে, যেমন আমাদের এসআরও তে আছে আপনি ইন্ডাস্ট্রিটা কোন জায়গায়, বাংলাদেশের কোন প্রান্তে ইন্ডাস্ট্রিটা সেট করবেন। এটা ঢাকা, গাজীপুর, ভালুকা এসব জায়গায়, নারায়ণগঞ্জে হলে হবে না। এসব জায়গায় ইন্ডাস্ট্রি ভরে গেছে। বলছে এর বাইরে যদি আপনি করেন, তাইলে আপনার নরমাল যা ট্যাক্স রেট তার থেকে 20% আপনি রিবেট পাবেন। এইরকম আমি আমি এলাকা আমি এমনভাবে সিলেক্ট করতে পারি যেখানে ট্যাক্স রেটটা মিনিমাম। আমার কোম্পানি হলেও সেখানে আমি এই বেনিফিট পাবো। অথবা ধরেন আমি যদি ইপিজেড এ করি, অথবা আমি যদি ইকোনমিক জোনে করি, অর্থনৈতিক অঞ্চলে করি, সেখানে আমি ১০ বছরের একটা হলিডে পাচ্ছি। ১০ বছরের একটা এক্সেমশন পাচ্ছি। সুতরাং এইটা হচ্ছে আপনার ট্যাক্স প্ল্যানিং। এই ট্যাক্স প্ল্যানিং কিন্তু অনেক বড় জিনিস, অনেক উচ্চ মার্গের জিনিস। এই কথাটাই এখন বলতেছি যে আমি যদি ইকোনমিক জোনে করি, তাইলে আমার ১০ বছর কোনো ট্যাক্স নেই। ১০ বছরের ভিতরে ১ম ৩ বছর একেবারে 100% হলিডে। তারপরে আস্তে, আস্তে একটু মানে এটা বাড়ে। এই আরকি।
ট্যাক্স প্ল্যানিং এর কিছু অবজেক্টিভ থাকে, যেমন রিডাকশন অফ ট্যাক্স লায়াবিলিটি, মিনিমাইজেশন অফ লিটিগেশন, প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, হেলদি গ্রোথ অফ ইকোনমি ইত্যাদি। আর টাইপস অফ ট্যাক্স প্ল্যানিং এর মধ্যে মূলত লং টার্ম এবং শর্ট টার্ম। শর্ট টার্মের মধ্যে পরে শর্ট টার্ম প্ল্যানিং এর মধ্যে পড়ে প্ল্যানিং থ্রু কি প্ল্যানিং কি থট অফ অ্যান্ড এক্সিকিউটেড অ্যাট দ্য এন্ড অফ দি ইনকাম ইয়ার। মানে যেমন আপনাকে একটা উদাহরণ দিছি, আমি যদি বছর শেষে আমি যদি কোথাও বিনিয়োগ করি, তাহলে আমি পট করে আমি একটা বিনিয়োগ রেয়াত পেতে পারি। তো বিনিয়োগ রেয়াত যদি আমি পাই তাহলে আমার ট্যাক্সটা কমে যায়। এটা খুব শর্ট টার্ম প্ল্যানিং মানে পড়ে, এবং এই শর্ট টার্ম প্ল্যানিং এর সঙ্গে ট্যাক্স অ্যাভয়েডেন্সটাও খুব কাছাকাছি যায়। এই দুইটার মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না। মানে ট্যাক্স অ্যাভয়েডেন্স আর হচ্ছে শর্ট রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং, এই দুটো অলমোস্ট সেম। আর ধরেন লং রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং অনেক মানে সুদূরপ্রসারী যে প্ল্যানিং গুলো, এগুলো অনেক আগে করতে হয়। কারণ আপনি কোথায়, একটু আগে বললাম, সেটা হলো আপনার কোথায় আপনি মানে ইন্ডাস্ট্রি সেট করবেন, সেটা অনেক আগের প্ল্যান। এটা তো আপনার হুট করে হয় না। সুতরাং ওগুলো ভেবে চিন্তে মানে এগুলো করতে হয় যে কোথায় সেট করলে আমি লং টার্মে একটা আমি বেনিফিট পাবো। তো এই জন্য এটাকে দুই ভাগে মানে ভাগ করা হয়। আরো আছে পারমিজিভ ট্যাক্স প্ল্যানিং, পারপাস ট্যাক্স ম্যানেজমেন্ট। যে ট্যাক্স প্ল্যানিং এবং ট্যাক্স ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য কি? ট্যাক্স ম্যানেজমেন্ট কি? ট্যাক্স প্ল্যানিং যেটা করা হয় সেটা ম্যানেজমেন্টের মাধ্যমেই করা হয়। অর্থাৎ কিরকম? ধরেন আমি যেসব এরিয়াতে ট্যাক্স কাটার কথা সেগুলো কাটবো, আমার বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করার কথা সেটা করব। আমার যত কমপ্লায়েন্স আছে, আমার টিডিএস কমপ্লায়েন্স, টিডিএস রিটার্ন সাবমিশন কমপ্লায়েন্স, নোটিশের কমপ্লায়েন্স, এইভাবে সমস্ত কমপ্লায়েন্সগুলো যদি করি তাইলে আমার প্ল্যানিংয়ে সুবিধা হবে। আমি যদি কমপ্লায়েন্স না করি, ট্যাক্স ম্যানেজমেন্টগুলো আমার ঠিকমতো না থাকে, তাহলে আমার কোনো প্ল্যানিংয়ে কোনো কাজ হবে না। এই জিনিসটাই এখানে মানে বোঝাতে চাচ্ছে। আর এডিশনাল ট্যাক্স প্ল্যানিং টেকনিক এখানেও কিছু কিছু বলছে, যাই হোক এগুলো কিছু মারফতি কথাবার্তা এখানে আছে, সবগুলোই যে আমাদের খুব দরকার তা না। ট্যাক্স প্ল্যানিং প্রিন্সিপাল, রেলিভেন্ট ট্যাক্স রেট, টাইম, এন্টিটি, অ্যাকাউন্টিং মেথড, factors affecting tax planning, choice of entity, period of transaction, tax jurisdiction, character of income ইত্যাদি। এগুলোর উপরে কিন্তু অনেক ট্যাক্স প্ল্যানিং নির্ভর করে। যে আমার যেমন চয়েস অফ এন্টিটি, আমি কি এটা সোল প্রপ্রাইটারশিপ করব, নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি করব, নাকি আমি পার্টনারশিপ ফার্ম করব, তো ডিপেন্ড করে। মানে মানে এই যে চয়েস, এর উপরেও প্ল্যানিংগুলো সাংঘাতিকভাবে ডিপেন্ড করে। পিরিয়ড অফ ট্রানজেকশন এখন আর আগের মতো নাই। মানে এখন আমাকে পিরিয়ড মানেই হলো জুলাই টু জুন, এই পিরিয়ড আমাকে ফলো করতে হয়। সুতরাং এখন আর আগে আমি যেমন খুশি তেমন আমার অ্যাকাউন্টিং ইয়ারটা ঠিক করব সেটা নাই। ট্যাক্স জুরিসডিকশন যেটা, সেটাও এক ধরনের হয় যে বিদেশি কোম্পানির ক্ষেত্রে একরকম, এখানে একরকম। লো ট্যাক্স জোন, হাই ট্যাক্স জোন এগুলো কিন্তু আছে। যেমন ইপিজেড বলেন, তারপরে ইকোনমিক জোন বলেন, অথবা এই আমি যে এলাকাগুলো বললাম ওই এলাকাগুলোর বাইরে হলে আপনার ট্যাক্স রেট কম ইত্যাদি। আর ক্যারেক্টারিস্টিক অফ ইনকাম, যেমন আপনার ইনকাম যদি হয় থেকে আপনার কি বলে সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি এনেবল সার্ভিস, তাহলে তো আপনার ট্যাক্সই নেই, আগামী 2027 পর্যন্ত ট্যাক্সই নেই। তো সুতরাং ডিপেন্ড করে অনেক কিছুর উপরই আপনার এই প্ল্যানিং গুলো ডিপেন্ড করে। ট্যাক্স ইজ এ ফাংশন অফ 3 ভেরিয়েবল: ল, ফ্যাক্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স। টাইপস অফ ট্যাক্স প্ল্যানিং এর মধ্যেও এরকম বেশ কিছু কথাবার্তা বলা আছে, যা বলা হচ্ছে এতক্ষণ ধরে একই রকম মোটামুটি। ইফেক্টিভ স্যার ট্যাক্স প্ল্যানিং কি? হ্যাঁ বলেন। স্যার একটু এক ব্যক্তি কোম্পানির ট্যাক্সটা নিয়ে একটু কথা বলবেন স্যার। পরে পরে এটা শেষ হোক। ওকে স্যার। ট্যাক্স প্ল্যানিং এর এরকম একটা জিনিস আমি ফেসবুকে পাইছি, তো পাইয়া আমি এখানে দিয়ে দিছি। মজার জিনিস, মানে ভালো লাগলো আমার কাছে, এই জন্যই দিলাম। দেখেন কত ইম্পর্টেন্ট কথা, যে মোট করযোগ্য আয়ের 20% বিনিয়োগ করুন, সর্বোচ্চ কর রেয়াত নিন। ওই যে আপনি তো জানেন যে আমার ইনকামের 3% অথবা আমি যা বিনিয়োগ করব তার 15%। তো ওইভাবেই আর কি 20%-এর বিষয়টা ওখানেই। আর 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করুন, বিলম্ব সুদ সহ জরিমানা এড়িয়ে চলুন। সকল খাতে যথাযথভাবে উৎসে কর কর্তন করুন, 55 ধারায় প্রয়োগ থেকে দূরে থাকুন। মানে ডিসিটি যে ডিজেলাও করবে সেখান থেকে দূরে থাকুন। 4 কিস্তিতে অগ্রিম কর জমা দিন, সরল সুদ এড়িয়ে চলুন। ক্রয়কৃত সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির আগে ভাঙাবেন না। ভাঙানো সঞ্চয়পত্রের জন্য পূর্বে প্রাপ্ত কর রেয়াত আপনাকে ফেরত দিতে হবে। এটা নিতে না, এটা নটা ভুল হয়েছে, এটা দেওয়া হবে।
5 নাম্বারটা। 6 নম্বরে হচ্ছে 5 লক্ষ টাকার অধিক লোন বা দান নগদে নিবেন না। তাহলে ৬৭-১৩ ধারায় ডিমড ইনকাম হিসেবে বাড়তি কর আরোপিত হবে। যদিও এখানে একটু চেঞ্জ আসছে এবছরের বাজেটে, যে বাবা-মা, ছেলে-মেয়ে, স্বামী-স্ত্রী এদের মধ্যে যদি দান সংগঠিত হয় এনি অ্যামাউন্ট, সেটা আপনার ব্যাংকের মাধ্যমে নিতে হবে না। এখন ফাইল টু ফাইল দেখালেই হবে। যদি বাবা দেখায়া দেয় যে ছেলেকে দান কত ৫০ লক্ষ টাকা, কোনো কাগজ লাগবে না। শুধু বাবার রিটার্ন আর ছেলের রিটার্ন হলেই হবে। এরকম স্বামী-স্ত্রীও তাই। স্যার সেই ক্ষেত্রে রিটার্নটা কি সার্টিফাইড কপি দেখাইতে হয়? না, রিটার্নের ফটোকপি হলো। জি, ঠিক আছে। আবার নিজ ব্যাংক হিসেবে অন্যের টাকা লেনদেন করবেন না। ব্যাংক জমার ব্যাখ্যা সন্তোষজনক না হলে ডিমড ইনকাম হিসেবে বাড়তি কর আরোপিত হতে পারে। আয়কর অফিস থেকে প্রাপ্ত নোটিশ বা চিঠি অবহেলা না করে পরিপালন করুন। জেল জরিমানা এড়িয়ে চলুন। সুন্দর কথা। কিন্তু কথাগুলো ভালো লাগছে বিধায় এইখানে নিয়ে আসছি। ঠিক আছে? এই। তো বলেন এখন আপনি কি বলছিলেন ওপিসির কথা? হুম? কে বলছিলেন? স্যার ওই আসলে ট্যাক্স প্ল্যানিং নিয়ে যখন মানে চিন্তা করছিলাম তখন হচ্ছে ওই এক ব্যক্তি কোম্পানির যে ট্যাক্স রেট হুম। এটা সম্পর্কে যদি একটু বলতেন স্যার, মানে কেন ওই তো ট্যাক্স প্ল্যানিং পার্সপেক্টিভ থেকে? না, ওয়ান ম্যান কোম্পানির কনসেপ্টটা তো আপনার কোম্পানি আইনে খুব বেশি দিন না, বছর ২ এক হয়ে আসছে। জি এরকম। এবং যার ফলে ইনকাম ট্যাক্সেও এটাকে একটু রেট কমায় দিচ্ছে। ওটার মালিক একজনই, শেয়ার হোল্ডার্স একজনই মাত্র। এবং বড় অনেক সময় দেখা যায় যে জি.কে. শামীম অথবা এরকম বড় আছে লোক, বড় বিশাল কন্ট্রাক্টর, কিন্তু সে একা। তো একা জি হলে স্যার। সে বড় টেন্ডারে পার্টিসিপেট করতে পারে না। এবং কিছু টেন্ডারে বলাই থাকে ইট মাস্ট বি এ কোম্পানি। নাম্বার 1 ১ নাম্বার শর্ত ইট মাস্ট বি এ কোম্পানি। যারা টেন্ডারে পার্টিসিপেট তখন পারে না। তো ফলে হয় কি সে আবার কাউকে বিশ্বাসও করে না। সে যে আর ২ জন নিয়ে একটা কোম্পানি ফর্ম করবে বিশ্বাসও করে না। কারোর উপরে তার বিশ্বাস নেই। ফলে হয় কি সে একাই একটা কোম্পানি করতে পারবে। এই কনসেপ্ট বিদেশে ছিল। আমরা শুনছি যে হংকং এ নাকি ১ম এটা দেখা দেয় যে ওয়ান ম্যান কোম্পানি। তো এখান থেকে দেখে আল্টিমেটলি আমাদের দেশেও আসছে। তো তাদের রেটটা একটু কম এই আরকি। প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে তাদের রেটটা কম। Yes. মানে যদি স্যার আমার যদি প্রপার্টরশিপ বিজনেস থাকে, মানে আমি তো স্যার ব্যক্তি যে ট্যাক্স দিতে হবে হয়তো 30% এ চলে যাবে। সেটা যদি আমি এক ব্যক্তিতে পরিণত করি তাহলে হচ্ছে যে আমার 22.5% হয়ে যাবে। হুম। সেটা কোম্পানি ফর্ম করতে হবে, অত সোজা না। আপনাকে জি স্যার। আরজেসিতে নিবন্ধন নিতে হবে। জি স্যার। কোম্পানির সমস্ত নিয়ম-কানুন আপনাকে ফলো করতে হবে। আপনি ব্যক্তি হলে আপনার তো টিডিএস রিটার্ন দিতে হয় না মাসিক। আপনার এক মালিকানায় তো 30% না, মানে এটা তো 25% ম্যাক্সিমাম হবে। আমি সেটাই বলছি না, আমি প্রপার্টরশিপের ক্ষেত্রে বলছি। প্রপার্টরশিপকে তো আমি যদি ব্যক্তি হিসেবে হয়, আমার যদি অনেক ইনকাম থাকে তাহলে আমি তো হাইয়েস্ট ল্যাবে পড়ে যেতে পারি হাইয়েস্ট তো 30%। আপনার 25%। দাবি তো না, আগামী বছর 25%। 30%, আগামী বছর 30%। ও ওটা তো দেখাইছি একটু আগে যে আগামী বছর হাইয়েস্ট ট্যাক্স রেট হলো 30%। ২ বছরের রেট ঘোষণা করছে না? ঠিক স্যার আছে? গ্রস প্রফিট নিয়ে আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। কি নিয়ে? গ্রস প্রফিট। না, নট নাও, এখন না। ওটা ঠিক আছে। কোম্পানির যেদিন আমরা কোম্পানির ট্যাক্স প্রেজেন্টেশন হবে ওই দিন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি কিন্তু আপনার পুরান স্টুডেন্ট স্যার, ঢাকা ইউনিভার্সিটি। ও তাই না? জি স্যার, আপনার ক্লাসের ক্যাপ্টেন ছিলেন। ও না, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, তাইলে ২ টা প্রেজেন্টেশন আমাদের শেষ হলো। তো গেল। আপনার ওইটাতে যদি কোনো কোশ্চেন থাকে আপনি করবেন। দ্বিতীয়টাতেও যদি কোনো কোশ্চেন থাকে আপনি করেন, তাতে অসুবিধা নেই। আর স্যার আমার দ্বিতীয়টার একটা কোশ্চেন আছে স্যার। কিসের কোশ্চেন? স্যার ওই যে যেটা হলো এই যে ৫ লাখ টাকার উপরে স্যার, ওই যে যে দান করার বিষয়টা এখন যেটা চেঞ্জ হয়েছে স্যার, এটা ফাইন্যান্স সেক্টরের কোন জায়গায় স্যার এটা বলা আছে? রেফারেন্সটা একটু জানতে চাচ্ছি স্যার। না, বুঝছি আপনার কথা। রেফারেন্সটা এটা আপনার আমার একটু দেখে বলতে হবে, দাঁড়ান। স্যার এটা ফাইন্যান্স অ্যাক্টের দ্বিতীয় শিডিউলে। হ্যাঁ, সেকেন্ড শিডিউলে আসছে ফাইন্যান্স অ্যাক্টে। স্যার এটা এবারই ইন্ট্রোডিউস হয়েছে স্যার। এই যে আপনার বাবা-মা, ভাই-বোন এদের মধ্যে যদি দান সংগঠিত হয় সেটা যে আয় হবে না, তাই নাকি কোনটা বলছেন? জি স্যার। জি এটা জি তো জি প্রথম স্যার, এই কথা যে হলো বাবা মা যেটা
এটা তো প্রথম কথা হলো যে আহ আচ্ছা, প্রথম কথা হলো আয়ের যে নিচে আছে স্যার। ইনকামের ডেফিনেশন এইটা আছে, আর এটা হলো আপনার 6 শিডিউলে পাবেন সম্ভবত। আমি দেখি একটু, মানে সিক্স আমাদের শিডিউল স্যার আমি দেখিনি, এবারেরটা এখনো দেখা হয়নি, এবার চেঞ্জ হয়েছে কিনা, আগে তো পাইনি স্যার। ওয়ার্ডটা একটু দেখে নিয়ে। তো আমার যেটা মনে হয়, কারণ যত রকমের অবরোধ সিক্স শিডিউল পার্ট 3-তে আছে স্যার। হ্যাঁ, এই যে 6 শিডিউল, যে 6 শিডিউল পার্ট 3-তে না? জি স্যার। সব এক্সামটা তো স্যার পার্ট 3 তে বলা হয়, সিক্স শিডিউলে বলা হয়। হ্যাঁ, সিক্স শিডিউল পার্ট 3 পার্ট 3-তে আমার একটা কোশ্চেন ছিল ট্যাক্স প্ল্যানিং সংক্রান্ত। না, দাঁড়ান, Yes, morning, sir. একটা একটা শেষ করি, এভাবে হবে না। ট্যাক্স প্ল্যানিং সংক্রান্ত আমার একটা কোশ্চেন ছিল। কোনো কোশ্চেনটা হলো কোশ্চেন কাজ হবে না, কোনো স্বামী স্ত্রী কোশ্চেন নেওয়া হচ্ছে দুজনেই না, কোনো স্বামী স্ত্রী কোশ্চেন যদি নেওয়া হচ্ছে দুজনেই ইনকাম হয়, হ্যাঁ ইনকাম আছে, তাহলে সংসার খরচটা কে দেখাবে? স্বামী স্ত্রী দুজনেই ইনকাম হোল্ডার, এখন দুজনেই সংসারে কন্ট্রিবিউট করে, আর এই পার্সোনাল এক্সপেন্ডিচারটা তো আসেই, মানে এইটা ইনকাম ট্যাক্সের শিডিউলে আসে। কি আবার বলেন? যাই হোক, ওইটা আমি দেখে বলি আপনাকে, যেটা বলছি ওটা আমার একটু দেখতে হবে, বা এখানে পরিপত্রতেও দাঁড়ান তো, পরিপত্র জানি কোথায় বলছে যে দানে ওই যে ইসের উপরে যে হবে না, বাবা মা ভাই বোন এবং মানে স্বামী স্ত্রী, এই স্যার তিনটা। এটা স্যার মানে 6 শিডিউলের পার্ট 1-এ 35 প্যারা, ওই তো দেখেন, থ্যাংক 6 ইউ। শিডিউল পার্ট 1 35 প্যারা, ঠিক আছে, এটাতে দেখলেই পাবে। 35 প্যারা না? হ্যাঁ, স্বামী ও, স্ত্রী 35, মাতা এই যে পিতা এই যে রাইট, সন্তানের এখানে নিকট হইতে দান হিসেবে গৃহীত কোন পরিসম্পদ যদি দাতা গৃহীত রিটার্নে পরিদর্শিত হয়। এই তো এখানেই পরিষ্কার, রাইট, এইটাই খুঁজতেছি। তবে শর্ত থাকেছে বিদেশ থেকে বাংলাদেশে অবস্থিত গৃহীতের নিকট ব্যাংকিং চ্যানেলে প্রেরিত হয়, সেক্ষেত্রে দাতা রিটার্নে প্রদর্শনের শর্ত প্রযোজ্য হবে না। দ্যাট মিনস দেশে হইলে দুজনের থাকতে হবে, আর বিদেশে হইলে শুধু যে পাঠাবে ব্যাংকিং চ্যানেলে ওইটা হলেই হবে, যে পাঠাবে তার দরকার নেই। ঠিকই আছে। স্যার আসসালামু আলাইকুম। আমি না, না, একটা অঙ্ক দেখলাম, ট্যাক্স প্ল্যানিং এর অঙ্ক। হ্যাঁ, এতে দেখাচ্ছে, লাইনে আছে যে হ্যালো নাকি? স্যার, স্যার আমি এতে একটা দেখাচ্ছে কোশ্চেন স্বামী করতে ইনকাম চাচ্ছিলাম। করে আপনি সবাই একসাথে হাজবেন্ডকে কোশ্চেন অঙ্ক করলে solve হবে না, এত ফসফস করলে হবে না। আপনি একজন একজন করে যদি কোশ্চেন করেন তাহলে সুন্দর হবে। বলেন, একজন কোশ্চেন করলে বাকিরা তো আপনার মাইক অফ করতে হবে। এই যে ট্যাক্স প্ল্যানিং এর একটা অঙ্ক সলভ করেছে, দেখা যাচ্ছে স্বামী ইনকাম করে, ওয়াইফ ইনকাম করে। এখন ওই প্ল্যানিং এর অঙ্ক সলভ করেছে যে মানে স্বামীর খরচ না দেখে মানে স্ত্রীর খরচ দেখালে, মানে ছেলের খরচ, ছেলের ভাতা বা ইত্যাদি, কিন্তু দেখালে ট্যাক্স সেভ হচ্ছে। এটা ইথিক্যাল কি, মানে এই স্ত্রী যে খরচ করছে বা স্বামী বা যে খরচ করছে, এটা প্রমাণ। ট্যাক্স প্ল্যানিং অঙ্কটা যে সলভ করলো, তার মানে দেখালো যে স্বামীর ক্ষেত্রে খরচ না দেখা স্ত্রীর খাতে খরচ দেখা ট্যাক্স সেভ হয়েছে। এটা তো হওয়ার কথা না, এটা তো কি লাভ হলো? দুইজনে যদি ট্যাক্স পেয়ার হয়, তাহলে ফ্যামিলি এক্সপেন্ডিচার আইদার মানে একজনে দেখাবে বা দুইজনেও সমানভাবে দেখাতে পারে, আমরা বাস্তবে যেটা দেখি। তো এখন এটা হতে পারে যে স্বামীর হাতে কোনো টাকা নাই, মানে মানে সে যদি খরচ দেখায় তাহলে তার ফাইলে মিলতেছে না, তাহলে তার ক্যাশ শর্ট পড়তেছে। তো তখন হয়তো সিদ্ধান্ত নিতে পারে যে আমি ওয়াইফের ফাইলে সাফিসিয়েন্ট ক্যাশ আছে, সুতরাং ওয়াইফের ফাইলে আমি পুরো ফ্যামিলি এক্সপেন্ডিচারটা শো করে দেই, তাতে করে আমার আর মানে এদিক ওদিক করতে হয় না। এমনটা হতে পারে। ঠিক আছে। হুম, এই আর কি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ছোট্ট একটা কোশ্চেন। হ্যাঁ, বলেন। তো স্যার যেটা হচ্ছে স্যার একটা 1% কোম্পানি স্যার, সে হচ্ছে আইটি এনেবল সার্ভিস কোম্পানি। তো স্যার যেহেতু স্যার এটা হচ্ছে স্যার এক্সেমটেড, তো স্যার এটা কি যেহেতু তার এখনো ফার্স্ট রিটার্ন সাবমিশন করা হয় নাই, তো স্যার যেহেতু ফার্স্ট রিটার্ন সাবমিশন করা হয় নাই, তাহলে কি স্যার স্যার সে এক্সামশন নিতে পারবে, নাকি স্যার হচ্ছে তার ফার্স্ট রিটার্ন জমা দিয়ে তারপর হচ্ছে স্যার তার যে এক্সামশনটা সেটা নিতে পারবে? স্যার প্রসেসটা কি স্যার এটা? শোনেন, আপনি বলছেন একটা ওপিসি, প্রথম কথা হলো ওপিসি আপনার এই বেনিফিট পাবে না। এটা হলো আপনাকে গোড়াতেই আপনারে মেরে দিলাম। ওপিসির জন্য এই বেনিফিট নয়, এই বেনিফিট হলো একজন ব্যক্তির জন্য, স্বাভাবিক ব্যক্তি, স্বাভাবিক মানুষের জন্য। ওপিসি হলো একটা এন্টিটি। আপনি কি বুঝতে পারেন আমার কথা?
জি স্যার। তার মানে আপনাকে গোড়াতেই মেরে দিলাম আমি। মানে ওপিসি নিয়ে আপনি যে কথা বলছেন, যে একটা ওপিসি যদি তারা একটা করে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি খুলে, মানে তার ব্যবসাটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট, তাহলে সে এই বেনিফিট পাবে কিনা? উত্তর হলো নয় আকারে না। তাহলে বলতে পারেন স্যার কে পাবে? পাবে ব্যক্তি। ব্যক্তি বোঝেন, ব্যক্তি মানে ইংরেজি ইন্ডিভিজুয়াল, আর জি ওপিসি স্যার। মানে ওয়ান ম্যান কোম্পানি, দুইটা আলাদা জিনিস সম্পূর্ণ। জি স্যার। আচ্ছা, ব্যক্তি হিসাবে আমার কোথাও রেজিস্ট্রি করতে হয় না, কিন্তু অফিস হিসাবে আমার আরজেসি তে রেজিস্ট্রি করতে হয়। আচ্ছা, যাই হোক, এখন আপনার কোশ্চেনটা তর্কের খাতিরে ধরে নিই যে আপনি আসলে বলতে চাচ্ছেন একজন ব্যক্তির কথা। তর্কের খাতিরে ধরে নিই, ধরবো নাকি? না আপনি ওইখানেই আপনার অ্যান্সার পেয়ে গেছেন? জি স্যার বলেন, তাহলে বিষয়টা না না, স্যার ক্লিয়ার একজন, থাকলো। ওই তো একজন ব্যক্তি যদি একটা সফটওয়্যার কোম্পানি হয়, সে আগামী 2027 সাল পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কন্ডিশন একটাই, সেটা হলো তাকে রিটার্ন দিতে হবে, এবং শুধু রিটার্ন দিলেই হবে না, তার সমস্ত প্রাপ্তি ব্যাংকের মাধ্যমে হতে হবে। বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা, তো কোশ্চেন তো গেল, তাই না? তো আমরা দুইটা প্রেজেন্টেশন কিন্তু শেষ করলাম। এখন আসেন থার্ড প্রেজেন্টেশনে। আচ্ছা, ইনকাম ট্যাক্স রিটার্ন। আসেন আমরা এটা দেখি, এবং এটা মানে রিটার্ন নিয়ে হয়তো আপনার কিছু কোশ্চেন থাকতে পারে। তো দেখেন আর কি, এই প্রেজেন্টেশনের মধ্যে মোটামুটি এগুলো কভার করবে, এবং ইন্ট্রোডাকশনে বলা হচ্ছে রিটার্ন কি। রিটার্ন হচ্ছে একটা ফর্ম,